আমার ছেলেটা নিখোঁজ হওয়ার পর একটা মাস কেটে গেছে। সেদিন আমার ৫ বছরের মেয়ে জানালার বাইরে রাস্তা পারের ওই হলুদ বাড়িটার দিকে আঙুল তুলে বলল, আম্মু, রাফি ভাইয়া ওখানে। ভেবেছিলাম অবুঝ বাচ্চার কল্পনা, কিন্তু পরক্ষণেই পর্দার আড়ালে ছায়াটা দেখে আমার নিজেরও বুকটা কেঁপে উঠল। রাফি নিখোঁজ হয়েছিল একটা বৃহস্পতিবার, প্রাইমারি স্কুল থেকে ফেরার পথে। ওর বয়স তখন মাত্র ৮। সব দিনের মতো সেদিনও নিজের নীল রঙের সাইকেলটা চালিয়ে ফিরছিল ও। আমাদের এলাকাটা শান্ত, ঢাকার এক কোণের নিরিবিলি একটা পাড়া, একটা মোড়, একটা বড় গাড়ি, আর তারপর সব শেষ। কোনো চিৎকার শোনা যায়নি, কোনো দুর্ঘটনার শব্দ হয়নি, কোনো চিহ্নও মেলেনি। ফুটপাতে পড়েছিল শুধু ওর নীল হেলমেটটা আর পাশে একটা খোলা স্কুল ব্যাগ, যেটার ভেতরে ওর খাতাগুলো বৃষ্টির জলে ভিজছিল। পুলিশ সপ্তাহের পর সপ্তাহ ধরে আমাদের একই কথা শুনিয়ে গেল, আমরা তদন্ত করছি। কিন্তু সত্যি বলতে তারা কিছুই করছিল না। আমরা দেয়ালে দেয়ালে পোস্টার লাগালাম, সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করলাম, হাসপাতালে হাসপাতালে ঘুরলাম, বাস টার্মিনাল, এমনকি পরিত্যক্ত খালি জায়গাগুলোও বাদ রাখিনি। আমার স্বামী জাহিদ ঘুমানো ভুলে গেল, আর আমি যেন বেঁচে থেকেও মরে গেলাম। এরই মধ্যে আমাদের ৫ বছরের মেয়ে নুসরাত জানালার পাশে দাঁড়িয়ে একা একা কথা বলা শুরু করলো। প্রথমে ভেবেছিলাম ও হয়তো নিজের মনেই খেলছে। তারপর একদিন বিকেলে ও যখন রান্নাঘরে বসে ড্রয়িং খাতায় রং করছিল, হঠাৎ লাল রঙের ক্রেয়নটা উঁচিয়ে রাস্তার ওপাশের হলুদ বাড়িটার দিকে আঙুল তুলল। আম্মু, রাফি ভাইয়া আমাকে হাত নাড়িয়েছে। কথাটা শুনে আমার বুকের ভেতরের সব বাতাস যেন এক নিমেষে ফুরিয়ে গেল। কি বললি তুই? নুসরাত চোখের পলক না ফেলে বলল, ভাইয়া ওই পাশের বাড়ির জানালায় দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসলো। আমি জানালার বাইরে তাকালাম। পর্দা টানা, সাদা গেট, চারদিক নিস্তব্ধ। ওই বাড়িটাতে বহু বছর ধরে এক বয়স্ক দম্পতি থাকেন, যারা খুব একটা বাইরে বের হন না। শফিক সাহেব আর রেহানা বেগম। ভদ্র মানুষ, নম্র স্বভাবের, তবে বড্ড বেশি চুপচাপ। আমি নুসরাতের সামনে হাঁটু গেড়ে বসলাম। আম্মু, তুমি হয়তো স্বপ্নে দেখেছ। ও মাথা নাড়ল। না, ভাইয়া সেই সবুজ শার্টটা পরে আছে। সবুজ শার্ট, যেটা পরে ও নিখোঁজ হয়েছিল সেদিন। আমার শির দ্বারা বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। আমি জাহিদকে কিছু জানলাম না। ও এমনিতেই ভেঙে পড়েছে, ওকে আর ভাঙতে চাইনি। কিন্তু সেদিন থেকে আমি ওই বাড়ির ওপর নজর রাখতে শুরু করলাম। হলুদ বাড়িটায় কোনো অতিথি আসে না, কাউকে ময়লা ফেলতেও দেখা যায় না। দোতলার আলোটা শুধু মাঝরাতে জ্বলে ওঠে। আর প্রতিবার যখন নুসরাত ওই বাড়ির সামনে দিয়ে যেত, ও শক্ত করে আমার হাত চেপে ধরত। ভাইয়া ওখানেই আছে আম্মু। ৩ দিন পরের কথা। আমি বিড়ালটাকে নিয়ে একটু বাড়ির বাইরে বের হয়েছিলাম। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে, চারপাশে ভেজা মাটির গন্ধ। আমি না তাকানোর চেষ্টা করেও হলুদ বাড়িটার দিকে তাকিয়ে ফেললাম। হঠাৎ দোতলার জানালায় কিছু একটা নড়ে উঠল। আমি থমকে দাঁড়ালাম। পর্দার আড়ালে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ছোট্ট, রোগা, কালো চুল, একই উচ্চতা, ঠিক রাফির মতোই মাথাটা একপাশে কাত করে রাখা। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। রাফি? ছেলেটি কাচের উপর হাত রাখল। আমি পা বাড়ালাম ওদের গেটের দিকে। ঠিক তখনই ভেতর থেকে কেউ একজন ঝটকা দিয়ে পর্দাটা টেনে দিল। জানালাটা একদম ফাঁকা। সে রাতে আমি আর ঘুমাতে পারলাম না। জাহিদকে সব খুলে বললাম। প্রথমে ও ভেবেছিল সন্তানের শোক আমাকে পাগল করে দিচ্ছে, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ও আর কিছু বলতে পারল না। পরদিন সকালে আমরা রাস্তা পার হয়ে ওই বাড়ির সামনে গেলাম। আমি হলুদ বাড়িটার দরজায় নক করলাম। ১ বার, ২ বার, ৩ বার। রেহানা বেগম দরজার এক চিলতে ফাঁক করে দাঁড়ালেন। ভেতর থেকে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ আসছিল, বড্ড কড়া গন্ধ। শুভ সকাল, শুকনো গলায় বললাম। বিরক্ত করার জন্য দুঃখিত। আমার মেয়ে বলছে ও আপনাদের জানালায় একটা ছেলেকে দেখেছে। মহিলা মুখটা সামান্য বাঁকালেন, কিন্তু হাসলেন না। এখানে কোনো বাচ্চা নেই ভাবি। জাহিদ এক পা এগিয়ে এলো। আমরা কি শফিক ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? ওনার শরীর ভালো না। তাহলে আপনার সাথেই বলি। ওনার মুখের সেই কৃত্রিম ভাবটুকুও চলে গেল। আমি বললাম, না, এখানে কোনো বাচ্চা নেই। উনি দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে ধপ করে একটা শব্দ হলো, ভারী কিছু পড়ার শব্দ। তারপর আরও একবার, যেন কেউ হাত পা ছুটছে। রেহানা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উনি দরজা লাগানোর আগেই জাহিদ হাত দিয়ে দরজাটা আটকে ভেতরে ঢুকে পড়ল। কিসের শব্দ ওটা? আমার বিড়াল। আপনাদের কোনো বিড়াল নেই?
জাহিদ চেঁচিয়ে উঠল। মহিলা আমাদের দিকে এমন এক নজরে তাকালেন যা কোনো সাধারণ বয়স্ক মানুষের হতে পারে না। চোখ দুটো একদম বরফের মতো ঠান্ডা। আপনারা এক্ষুনি বের হন, নইলে আমি পুলিশ ডাকব। ডাকুন, আমি জবাব দিলাম। আমারও পুলিশের সাথেই কথা বলা দরকার। ঠিক তখনই ওপর থেকে খুব ক্ষীণ একটা কণ্ঠস্বর ভেসে এলো। আম্মু, খুব জোরে নয়, খুব স্পষ্টও নয়, কিন্তু আমাদের চেনার জন্য সেটুকুই যথেষ্ট ছিল। আমার পা দুটো যেন ভেঙে আসছিল। জাহিদ পাথরের মতো জমে গেল। আমরা যখন রাফিকে জড়িয়ে ধরে ওপরের ঘর থেকে নামিয়ে আনছিলাম, আমার সারা শরীর কাঁপছিল। ও জাহিদকে একটা খাটের নিচে আঙুল দিয়ে দেখালো। সেখানে একটা জুতোর বাক্স লুকানো ছিল, ভেতরে কিছু চকলেট, একটা ব্যান্ডেজ, আমাদের বাড়ির একটা ছবি আর একটা পুরনো বাটন ফোন। ফোনের স্ক্রিনে বেশ কিছু মেসেজ, প্রচুর মেসেজ। সবগুলো মেসেজ এসেছে একটা নম্বর থেকে, যা সেভ করা আছে জে নামে। জাহিদ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ও একটা মেসেজ পড়ল, তারপর আরেকটা। ওর মুখের সমস্ত রক্ত যেন শুষে নেওয়া হয়েছে। ও ফিসফিস করে বলল, এটা হতে পারে না। আমি কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নিলাম। শেষ মেসেজটায় লেখা ছিল, ওকে ওখানেই আটকে রাখো যতক্ষণ না ও দলিলে সই করছে। ওই মেয়েটা যদি বেশি জানলার দিকে তাকায়, তবে ওকে ওখানেই আটকে রাখো যতক্ষণ না ও দলিলে সই করছে। ওই মেয়েটা যদি বেশি জানলার দিকে তাকায়, তবে ওকেও সামলাতে হবে। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি অবিশ্বাসের চোখে জাহিদের দিকে তাকালাম। যে মানে জাহিদ? জাহিদ কোনো উত্তর দিল না। ওর চোখ স্থির হয়েছিল ফোনের স্ক্রিনে। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। প্রতিবেশীরা আমাদের চিৎকার শুনে পুলিশে খবর দিয়েছিল। পুলিশ শফিক সাহেব আর রেহানা বেগমকে আটক করল। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা যে কথা বলল তা আরও ভয়ঙ্কর। তারা জানালো, 1 মাস আগে গভীর রাতে জাহিদ নিজেই রাফিকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। বদলে তাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ আমাদের পুরনো জমি জমা নিয়ে বিরোধ। আমি বিশ্বাস করতে পারছিলাম না। যে বাবা নিজের ছেলেকে খুঁজে পাওয়ার জন্য দিনরাত কাঁদছিল, সেই কি এমন কাজ করতে পারে? পুলিশ যখন জাহিদকে জিজ্ঞেস করলো, তখন সে ভেঙে পড়ল। সত্যিটা বেরিয়ে এলো। কয়েক মাস আগে সে বিশাল ঋণের মধ্যে ডুবে গিয়েছিল। কিছু কাগজে আমার সই দরকার ছিল। আমি রাজি হইনি। তখন সে পরিকল্পনা করেছিল আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার। রাফিকে সাময়িকভাবে লুকিয়ে রাখা হবে, তারপর অলৌকিকভাবে তাকে ফিরিয়ে আনা হবে। কিন্তু পরিকল্পনা বদলে যায়। রাফি বাড়ি ফিরতে চাইতো। সে বারবার পালানোর চেষ্টা করত, তাই তাকে আটকে রাখা হয়েছিল। আমি কাঁদতে 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 রাফিকে বুকে জড়িয়ে ধরলাম। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ তখনও বাকি ছিল। পুলিশ যখন শফিক সাহেবদের বাড়ির দোতলা ঘর তল্লাশি করছিল, তখন তারা দেয়ালের পেছনে একটা বন্ধ দরজা খুঁজে পেল। দরজাটা খুলতেই সবাই থমকে গেল। ভেতরে ছোট্ট একটা ঘর, পুরনো খেলনা, ছেঁড়া বাচ্চাদের জামা কাপড়, আর দেয়াল জুড়ে ছোট ছোট হাতের ছাপ। ধুলোমাখা এক ডায়েরিতে লেখা ছিল, প্রথম ছেলে 2009, দ্বিতীয় ছেলে 2013, তৃতীয় মেয়ে 2017। রাফি ছিল তালিকার চতুর্থ নাম। শফিক সাহেব আর রেহানা বেগম শুধু রাফিকেই লুকিয়ে রাখেনি, বছরের পর বছর ধরে তারা আরও শিশুদের বন্দি করে রেখেছিল। কিন্তু সেই বাচ্চাগুলোর কেউ আর জীবিত ছিল না। আজও মাঝরাতে আমি ঘুম ভেঙে গেলে মাঝে মাঝে সেই হলুদ বাড়িটার দিকে তাকাই। বাড়িটা এখন পরিত্যক্ত, জানলাগুলো ভাঙা, দরজায় তালা। তবু কখনো কখনো মনে হয় দোতলার পর্দার আড়াল থেকে কয়েকটা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর তাদের মধ্যে একজন ধীরে ধীরে হাত নাড়ছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও গল্প দেখার সুযোগ করে দিব। ধন্যবাদ।